আপনাদের জানিয়ে রাখতে চাইব, ভিডিও প্রশান্ত বর্মন, যে ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল তাকে আত্মসমর্পণ সারেন্ডারের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি এক সোনা ব্যবসায়ীকে মারধর করে পিটিয়ে খুন করেছেন, পরিবার অভিযোগ করেছিল এবং তারপর সেই কেস চলছে, পুলিশ তদন্ত করছে। সুপ্রিম কোর্টে গিয়েছিলেন প্রশান্ত বর্মন মামলায়, এবার তাকে সারেন্ডার করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মৈত্রেয়ী রয়েছেন নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রেয়ী, কি খবর আছে? দেখো, সর্বোচ্চ আদালতের তরফ থেকে আজকে বিচারপতি বিন্দালের বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আগামী শুক্রবার অর্থাৎ 23শে জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মন জলপাইগুড়ির ভিডিও তাকে আত্মসমর্পণ করতে হবে এবং কনসার্ন কোর্টের কাছে তাকে আত্মসমর্পণ করতে হবে। প্রশান্ত বর্মন তিনি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টে। তার যে অ্যান্টিসিপেটরি বেলের যে নির্দেশ, যেটা খারিজ করা হয়েছিল, সেই খারিজের বিরুদ্ধে গিয়ে তিনি আবেদন করেছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতেই আজকে দীর্ঘ শুনানি হয় তাকে অ্যান্টিসিপেটরি জামিন দেওয়ার ক্ষেত্রে এবং কি কি নিয়ম মানা হয়নি সেই বিষয়ে একদিকে যখন আর্গুমেন্ট করা হয়, অন্যদিকে তখনই রাজ্যের তরফ থেকে সওয়াল করা হয় যে এই প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে অত্যন্ত সিরিয়াস অভিযোগ রয়েছে। তিনি সরকারি গাড়ি ব্যবহার করে দুজনকে অ্যাবডাক্ট করেছেন, তাদেরকে টর্চার করেছেন এবং তার মধ্যে একজন যাকে ইনজিওর করা হয়েছে, সেই ইনজিওর্ড ব্যক্তি তার মৃত্যু হয়েছে। ফলে এত বড় অভিযোগ এবং সেখানে তাদের কিছুটা সময় লেগেছিল এই গোটা তদন্তকে গুছিয়ে আনতে। 24 দিন সময় লেগে গিয়েছিল, যার মধ্যে প্রশান্ত বর্মন অ্যান্টিসিপেটরি জামিন পেয়ে গিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে একাধিক তথ্য রয়েছে, এই মুহূর্তে প্রমাণ রয়েছে তদন্তকারীদের কাছে এবং সেই কারণে তার এই যে অ্যান্টিসিপেটরি যে বেল রয়েছে সেটাকে যে খারিজ করার নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে সেটাকেই বহাল রাখা হোক এবং সমস্ত শুনানি সওয়াল জবাব শোনার পর সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে। প্রথমে সর্বোচ্চ আদালতের কাছে প্রশান্ত বর্মনের তরফ থেকে 2 সপ্তাহ সময় চাওয়া হচ্ছিল। সর্বোচ্চ আদালত সেই সময় দিতে রাজি হয়নি। তারা একটা সময় তাদেরকে বলতে শোনা যায় যে প্রয়োজন হলে কালকেই আপনি সারেন্ডার করুন, কিন্তু শেষ পর্যন্ত দুপক্ষের বক্তব্যের পর আগামী শুক্রবারের মধ্যে অর্থাৎ এই সপ্তাহের মধ্যে শেষ দিন শুক্রবার 23শে জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মন তাকে কনসার্ন কোর্টের কাছে সারেন্ডার করতে হবে। এরপর পরে সারেন্ডার করার পর তিনি রেগুলার জামিনের আবেদন করতে পারবেন বলে জানিয়েছে কোর্ট। তবে একই সঙ্গে তাকে তদন্তের জন্য যদি রিমান্ডে নিয়ে কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন বোধ করে তদন্তকারী সংস্থা বা যে ইনভেস্টিগেটিং অফিসার, তাহলে তারা সেই আবেদন করতে পারবেন কোর্টের কাছে এবং কনসার্ন কোর্টের কাছে তারা সেই আপিল রাখতে পারবেন। ফলে প্রশান্ত বর্মনের জন্য বড় সঙ্গে থাকো। প্রশান্ত বর্মন, জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন, যার বিরুদ্ধে অভিযোগ ছিল স্বপন কামিল্লা নামে এক সোনার ব্যবসায়ীকে পিটিয়ে খুন করার এবং তারপর খালে দেহ ফেলে দেওয়ার। আমরা দেখেছিলাম যে যেদিন আগাম জামিনের আবেদন করেছিলেন এবং বারাসাত কোর্টে আগাম জামিন পেয়েছিলেন এই প্রশান্ত বর্মন, সেদিন স্বপন কামিল্লার স্ত্রী হাউ হাউ করে কেঁদেছেন এজলাসে। এরপরে তার আগাম জামিন যাতে খারিজ হয়ে যায় তার জন্য হাইকোর্টে যায় পুলিশ এবং তদন্তকারীরা এবং তারপর সুপ্রিম কোর্ট জানিয়ে দিল আত্মসমর্পণ করতেই হবে প্রশান্ত বর্মনকে এবং শুক্রবারের মধ্যেই তাকে সারেন্ডার করতে হবে। তদন্তকারী সংস্থার তদন্তের স্বার্থে, যারা তদন্ত করছেন তাদের তদন্তের স্বার্থে তাকে আত্মসমর্পণ করতে হবে কনসার্ন কোর্টে এবং রেগুলার বেলের জন্য তারপরে তিনি জামিনের জন্য আবেদন করতে পারেন। যদি তদন্তকারী সংস্থা তদন্তের খাতিরে রিমান্ড চায় তাহলে দিতে পারে। জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন। জলপাইগুড়ি থেকে শান্তনু আছে আমার সঙ্গে। শান্তনু, এই প্রশান্ত বর্মন ঠিক একের পর এক আমরা যদি হিসেব করে দেখি তাহলে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে একাধিক তথ্য, একাধিক নথি ছিল। যেদিন প্রশান্ত কামিল্লাকে মারা হচ্ছে, যেদিন খুন করা হচ্ছে, সেদিনও কলকাতায় এই ভিডিও এবং তারপরে তাকে যখন জলপাইগুড়ি রাজগঞ্জে তার কাছে যখন বারবার প্রশ্ন করা হচ্ছে তখন তিনি বলছেন যে আসলে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। প্রশান্ত বর্মনকে ভয় পেতেন অনেকে, এলাকার মানুষ, কেউ কোনো কথা বলতেন না, তাই তো? একদম ঠিকই তাই, কারণ প্রশান্ত বর্মন এলাকার একজন দাপুটে অফিসার বলা হয়ে থাকে তাকে। অনেকটা নিজেকে কিন্তু নিজে বলে থাকেন তিনি একজন দাবাং অফিসার, অর্থাৎ তিনি যা চাইবেন তাই করতে পারেন বা করে যাচ্ছেন। তার একাধিক কাজের ক্ষেত্রে যদি দেখা যায়, কালচিনি থেকে তার কর্মজীবন শুরু হয়েছিল ভিডিও পথে।
সেখানেও তিনি যেরকম দাপটের সঙ্গে কাজ করেছেন এবং তার ভালো মন্দ মিশে একাধিক অভিযোগও কিন্তু তার বিরুদ্ধে উঠেছিল। সেখান থেকে তিনি কিন্তু নাগরাকাটায় বদলি হয়েছিলেন, কিন্তু তার ইচ্ছে মতন বদলিটা তিনি করে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জকে বেছে নিয়েছিলেন এবং রাজগঞ্জের তিনি যখন ব্লকের প্রশাসনিক আধিকারিক অর্থাৎ বিডিও চেয়ারে বসেন, তারপর থেকেই শুরু হয় কিন্তু তার এখানে ছড়ি ঘোরানো, বিভিন্ন জায়গায় বুলডোজার নিয়ে গিয়ে সেখানে জমি খালি করে দেওয়া এবং জমি মাফিয়াদের সঙ্গে তার যোগ সাথে একাধিক অভিযোগ তার বিরুদ্ধে ওঠে। ঠিকাদারদের টাকা আটকে দেওয়া, ঠিকাদারদের যে সমস্ত কাজ দেখিয়ে নিজে সেই টাকা আত্মসাৎ করেছেন, এরকম অভিযোগ সামনে আসে। কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে তিনি তার নিজস্ব ঘনিষ্ঠ লোকজনকে নিয়ে চলতে ভালোবাসতেন এবং যারা দীর্ঘদিন ধরে সরকারি কাজ বা সরকারি পরিষেবা দিচ্ছেন তারা হেনস্থার শিকার হচ্ছিলেন, তার হুমকির শিকার হচ্ছিলেন। এই নিয়ে একাধিক অভিযোগের পর যখন সামিল চাপটা আসলো এবং তাকে যখন সরাসরি একের পর এক তার বিরুদ্ধে যখন অভিযোগ সামনে চলে আসলো, তিনি তার বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণিত হলো, তারপরে তিনি কেন গ্রেপ্তার হচ্ছেন না এই প্রশ্ন কিন্তু উঠছিল রাজ্য জুড়ে। যখন একই সঙ্গে জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দারাও বলছিলেন তিনি প্রভাবশালী, সেই কারণে তাকে ধরার সাহস দেখাচ্ছে না পুলিশ বা প্রশাসন। কিন্তু যখন দেখা যাচ্ছে আদালতে একের পর এক ধাক্কা খাচ্ছেন, তারপরেও তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। কিন্তু আমরা দেখেছি যখন হাইকোর্টে তার জামিন নামঞ্জুর হয়ে যায়, তারপর থেকে তিনি একেবারে কর্পূরের মতন উদার হয়ে গেছেন। তার 1 মাসের বেশি সময় ধরে তিনি কিন্তু রাজগঞ্জ ব্লক অফিস অর্থাৎ তার যে অফিস সেখানে তিনি আসছেন না। প্রশ্ন উঠছিল তিনি কোথায় আছেন। বিভিন্ন সময় যেটা আমরা জানতে পারছিলাম যে তদন্তকারী দল তার সন্ধান চালাচ্ছে, তিনি সুপ্রিম কোর্টে গেছেন এবং আজকের এই রায়ের পর বা নির্দেশের পর এখন তিনি কি অবস্থান নেয়, তিনি কি করেন, তার পদক্ষেপ কি হবে সেই দিকে কিন্তু মানুষজন তাকিয়ে আছেন। কিন্তু সকলেই কিন্তু বলছেন তিনি এতদিন প্রভাব খাটিয়ে সাধারণতভাবে পার পেয়ে গেছেন, কিন্তু একজন প্রশাসনের বা দাপিতে না হলে পরে কিন্তু বা সাধারণ কেউ হলে হয়তো এতদিনের এখন আর তার কোনো রকম কোনো রক্ষা কবচ রইল না। ভিডিও প্রশান্ত বর্মনকে শুক্রবারের মধ্যে সারেন্ডার করতেই হবে। বিচারপতি রাজেশ বিন্দাউল এবং বিচারপতি বিজয় বিষ্ণইয়ের বেঞ্চ জানিয়ে দিল সারেন্ডার করতে হবে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনকে শুক্রবারের মধ্যেই। মৈত্রী রয়েছেন। মৈত্রী, আজ এই সারেন্ডার করার জন্য যে সারেন্ডার করতেই হবে, শুক্রবারের মধ্যেই সারেন্ডার করতে হবে প্রশান্ত বর্মনকে, এই নির্দেশ যে দিচ্ছে সুপ্রিম কোর্ট, তার পিছনে ব্যাকগ্রাউন্ড কি, মানে কি পর্যবেক্ষণ কোর্টে? দেখো, কোর্টের তরফ থেকে কিন্তু আলাদা করে কোনো বাড়তি পর্যবেক্ষণ তারা দেননি। তারা বলেন যে তারা ডিটেইল অর্ডার দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশান্ত বর্মনের আইনজীবী তিনি অনুরোধ করেন যে সাধারণভাবে ইন্টারলোকিউটরি যে সমস্ত আপিলগুলো রয়েছে বা আইএ রয়েছে সেখানে দাঁড়িয়ে যদি ডিটেইল অর্ডার হয় তাহলে সেটা তার যে ক্লায়েন্ট তার জন্য অসুবিধার হতে পারে, সেটার সম্মান রেখেছে। কিন্তু কোর্টের বক্তব্য, কোর্ট আজকে সমস্ত তরফের বক্তব্য শোনে, প্রশান্ত বর্মনের আইনজীবীদের বক্তব্য শোনে, এর পাশাপাশি রাজ্যের তরফ থেকে যে আপিল করা হচ্ছে সেটা তারা শোনে এবং একই সঙ্গে নিহত এই ব্যক্তি তার স্ত্রীর ভাই একটি মামলা আবেদন করেছিলেন, তার বক্তব্য শোনেন যে তাকে কিভাবে ভয় দেখানো হচ্ছে। সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর সর্বোচ্চ আদালত তারা কিন্তু নিজেদের অবস্থানে স্থির থেকেছেন এবং তারা স্পষ্ট করে বলে দিয়েছেন যে তারা জিজ্ঞেস করেন যে আপনি কবের মধ্যে সারেন্ডার করতে পারবেন। প্রাথমিকভাবে যেরকমটা আমি জানাচ্ছিলাম যে প্রশান্ত বর্মনের আইনজীবীর তরফ থেকে অনুরোধ করা হয় যে তাকে 2 সপ্তাহ সময় দেওয়ার জন্য, অথবা 26শে জানুয়ারির পরে কোনো একটা সময় তাকে আত্মসমর্পণ করতে দেওয়া হোক, তার কারণ ছুটির সময় ঢুকবে। কিন্তু এবার শুধু সারেন্ডার নয়, পুলিশ হেফাজতে নিতে চাইলে আবেদন জানাবে, মানে পুলিশের কোর্টে বল। আমার সঙ্গে অর্ণব রয়েছে। অর্ণব, এক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা কি ছিল? দেখো, রাজ্য সরকার শুরু থেকেই পেয়েছিল একটা একেবারে বলো প্রশাসনের নোটিশ বলতে পারো, কারণ রাজগঞ্জের যিনি সিটিং ভিডিও অর্থাৎ যিনি কাজের মধ্যে রয়েছেন ভিডিও, সেই ভিডিওর বিরুদ্ধে এরকম অভিযোগ এসছে খুনের মামলায় এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। রাজ্য সরকার কোন রকম কালক্ষেপ না করে, যেহেতু বারাসত আদালতে একটি পদ্ধতিগত জটিলতার কারণে তিনি আগাম জামিন পেয়ে যান এবং তারপর সারেন্ডার করে তিনি জামিন নেন, সেই নির্দেশকে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়। রাজ্যের যিনি কলকাতা হাইকোর্টের মূল সিপি অর্থাৎ সরকারি কৌঁসুলি দেবাশিস রায় তিনি আবেদন করেন এবং সেই আবেদনে দীর্ঘ শুনানি হয়। সেই শুনানি শেষে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি আগাম জামিনের নির্দেশ খারিজ করে দেন এবং সারেন্ডার করতে নির্দেশ দেন এবং যে নির্দেশ ছিল সেই নির্দেশের 72 ঘন্টার মধ্যে তাকে সারেন্ডার করার নির্দেশ দেওয়া হয়
এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বেশ কিছুদিন গা ঢাকা ছিল রাজ্যের পুলিশের তরফে। এক্ষেত্রে তাকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় সচেষ্ট হওয়ার বিভিন্ন অ্যাড্রেস তিনি বদল করে করে তিনি পালিয়ে যাচ্ছিলেন এবং শেষমেশ তাকে ট্র্যাক করা যাচ্ছিল, কিন্তু সুপ্রিম কোর্টে তিনি আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্টের এই আবেদনেরও রাজ্য সরকার তরফে চূড়ান্ত বিরোধিতা করা হবে এমনটা সিদ্ধান্ত করা হয়। এবার সব থেকে যেটা সুবিধা হলো, রাজ্য আবেদনের ভিত্তিতে উত্তরা হাইকোর্ট তার যে আগাম জামিনের আবেদন খারিজ করেছিল, কার্যত সেই নির্দেশটায় কোনো রকম হস্তক্ষেপ করল না আজ সুপ্রিম কোর্ট। এবং বিচারপতি রাজেশ বিন্দাল, যিনি কলকাতা হাইকোর্টের বলা যায় একসময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন, তিনি যেভাবে লিখলেন, অর্থাৎ সারেন্ডার না, পুলিশ হেফাজতে নিতে চাইতে আবেদন জানাতে পারবে, অর্থাৎ পুরো বিষয়টার মধ্যে রাজ্য পুলিশের এবার তাহলে পুলিশ যদি চায় তদন্তের স্বার্থে, যদি পুলিশ চায় তদন্তের স্বার্থে, তাহলে এবার গ্রেপ্তার করতে পারে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে।